শুভেচ্ছা। শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ। 2 থেকে 3 দিনের মধ্যে সারা দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। তিনি বলেন, মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল 2 সপ্তাহ পর আবারও চালু হয়েছে। এতে বিদ্যুৎ ও গ্যাস সংকট কমবে বলে আশাবাদী মন্ত্রী। এ সময় তিনি দাবি করেন, বিদ্যুতের ভুতুরে বিলের কথা বলা হলেও তথ্য চাইলে পাওয়া যায় না। দেশে প্রতিদিন ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা আছে, কিন্তু পাওয়া যায় এর চেয়ে কম ২৭০ ঘনফুট। চাহিদা ও যোগানের এই ফারাকের মাঝে সংকট বাড়ে বয়লার বিস্ফোরণে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ হওয়ায়। এতে কমে যায় আরও ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ। সব মিলিয়ে চাহিদার প্রায় ৪০% গ্যাস সরবরাহ কমায় ভোগান্তিতে পড়ে আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব ধরনের গ্রাহক। তবে বয়লার বিস্ফোরণে প্রায় 2 সপ্তাহ বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে আংশিক চালু হয়েছে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল। এতে গ্যাস বিদ্যুতের চলমান সংকট কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে, প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সে মধ্যে উত্তরণ করতে পারবো। স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে, মিনিমাম 2-3 দিন লাগবে। গ্যাস না থাকলে মানুষও পাবে না, আমার পাওয়ার স্টেশনও পাবে না। এখন আমার যে পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গেছে, ওগুলো আবার চালু করবে। দেশব্যাপী বিদ্যুতের অস্বাভাবিক বিল নিয়ে অভিযোগ রয়েছে। মন্ত্রীর দাবি, অভিযোগ থাকলেও এ নিয়ে সুনির্দিষ্ট তথ্য চেয়েও পাওয়া যায় না। কিছুদিন আগে আপনাদের এক সাংবাদিক ফেসবুকে দিয়েছিল যে তার বিল ছিল 3,500 টাকা, 7,000 টাকা। আমার লোক যে পরীক্ষা করে দেখে আসছে, উনি 2 টন 2টা এয়ার কন্ডিশন চালান, ফ্রিজ আছে, ব্লেন্ডার চালান। উনি এত কিছু চালানোর পরেও 7,000 টাকা যদি বেশি বিদ্যুতের বিল হয়, আমার মনে হয় না পৃথিবীর কোথাও 7,000 টাকা দিয়ে এরকম এত কিছু চালানো যায়। এর আগে জ্বালানি মন্ত্রী বৈঠক করেছেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে। দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের আলোচনা হয়েছে বলে জানান তিনি। ভারতের সাথে একটা পাইপলাইন আছে, সেখান থেকে ডিজেল আসে, তাদেরকে বলেছে আরো বেশি দেওয়ার জন্য। বৈঠকে দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও ব্রিফিং নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। আমি শেখ হাসিনার সম্বন্ধে কিছু বলতে চাই না, উনি তো অনেক কিছুই করেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সেপ্টেম্বর থেকে লং মার্চ কর্মসূচির ঘোষণা দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। হুঁশিয়ারি দেন, কর্মসূচিতে বাধা দিলে তীব্র আন্দোলন গড়ে তোলার। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, তেল গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির পেছনে রয়েছে সিন্ডিকেট। দুপুরে সচিবালয় অভিমুখে যাত্রার সময় পুলিশি বাধার মুখে ধস্তাধস্তি হয় নেতাকর্মীদের সাথে। দুপুরে সচিবালয় অভিমুখে যাত্রার সময় পুলিশি বাধার মুখে পড়েন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। বাগবিতণ্ডা ধস্তাধস্তি হলে সেখানেই জামায়াতের আমির ও এনসিপির আহ্বায়ক সহ অন্যান্যরা অবস্থান নেন। কিছুক্ষণ পরই পুলিশের অনুরোধে স্থান ত্যাগ করেন তারা। এর আগে সকালে জ্বালানি, তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান নেয় 11 দলীয় ঐক্য। কর্মী সমর্থকদের হাতে ছিল প্ল্যাকার্ড, বহন করেন প্রতীকী হারিকেন, হাঁড়ি পাতিল। বেলা 11:30 নাগাদ মঞ্চে উপস্থিত হন জোটের শীর্ষ নেতারা। এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, ক্ষমতায় এসেই লুটপাট চালাচ্ছে বিএনপি। সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হচ্ছে তেল গ্যাস সংকট। জনগণের মৌলিক অধিকার গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে, না দেখে। এ সময় সরকারকে আবারও তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানোর পায়তারা না করার হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। জনগণের মৌলিক চাহিদা নিশ্চিতেরও আহ্বান জানান তিনি। ইতিমধ্যে এলপিজির দাম বাড়িয়েছেন, প্রত্যাহার করুন, প্রত্যাহার করুন। না করলে আমরা সংশ্লিষ্ট দপ্তর ঘেরাও করতে বাধ্য হব। সংকট তৈরি করার পরবর্তী পদক্ষেপ হচ্ছে দাম বাড়ানো। আমরা তা হতে দেব না। লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়ে জামায়াতের আমির হুঁশিয়ারি দেন, কেউ বাধাগ্রস্ত করতে চাইলে দ্বিগুণ শক্তিতে গন্তব্যে পৌঁছে যাবে পদযাত্রা। এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্য অতীতের কায়দায়, ফেসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। যদি বাধা দেওয়া হয়, লং মার্চ দ্বিগুণ শক্তিতে তার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত শুরু হচ্ছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের লং মার্চ।
দাবিতে আমাদের এই আন্দোলন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গ্যাস সংকট নিরসন, বিদ্যুতের অতিরিক্ত বিল প্রত্যাহার সহ 11 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ র্যালি করেছে 11 দলীয় জোট। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেয়া হয়। ঝালকাঠিতে সকালে শহরের পোস্ট অফিস রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ঝিনাইদহে বেলা 12টায় শহীদ মিনার চত্বর থেকে র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয় স্মারকলিপি। হবিগঞ্জেও 11 দলীয় জোটের উদ্যোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জোট নেতারা বলেন, গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত মূল্যবৃদ্ধি এবং নিত্যপণ্যের দাম বাড়ায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন। 13 আগস্ট প্রার্থিতা চূড়ান্তের দিন ধার্য করা হয়েছে। ভোটের প্রয়োজন হলে মীমাংসা হবে 20 আগস্ট। সেদিন দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সংসদের তরফ থেকে পূর্ণাঙ্গ ভোটার তালিকা পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। জনগণের পরোক্ষ ভোটে সংসদ সদস্যদের সমর্থনে নির্বাচিত হন দেশের রাষ্ট্রপ্রধান। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া পদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 20 আগস্ট অনুষ্ঠিত হবে এই নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13ই আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16ই আগস্ট 2026 রোববার সকাল 10টা থেকে যতক্ষণ লাগে। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার বিধান রয়েছে। বর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আইন অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার 60 দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকা বাধ্যতামূলক। গত 15 জুলাই বাজেট অধিবেশন শেষ হওয়ায় নির্ধারিত সময়ের আগেই বসতে যাচ্ছে সংসদের নতুন অধিবেশন। আর এই অধিবেশনেই সংসদ সদস্যদের ভোটে চূড়ান্ত হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। এখন নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কাজ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আমরা ভোটার তালিকা পেয়েছি। ভোটার তালিকা এবং শিডিউলটা আমরা রেডি করে আপনাদের শিডিউলটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা এখন বাকিটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিওর আছে সেটুকু আমরা সম্পন্ন করব। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। চলতি অর্থ বছরেই 5 স্তরে স্থানীয় সরকার নির্বাচন হবে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে সিলেটের পাড়াইচকে সিসিকের বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনে যেয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্ধারণ করবে স্থানীয় সরকারের কোন নির্বাচন আগে হবে। শেখ হাসিনার দেশে আসার কোনো সুযোগ নেই, ফিরলেই তাকে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি। এ সময় সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট 3 আসনের সংসদ সদস্য MA মালেক ও সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা নির্বাচন কমিশনের প্রস্তুতি, অর্থ বিভাগের সম্মতি এবং স্থানীয় সরকার যৌথভাবে বসে পরিবেশ, ওয়েদার, অর্থনৈতিক বিবেচনায় কোন নির্বাচনটি আগে এবং কোন নির্বাচনটি পরে করা হবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। তবে এই আগস্টের পরেই আমরা অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন বসে সিদ্ধান্ত নেব। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ড্যাবের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বলেন, আইন থাকার পরও পলাতক আসামিকে ফিরিয়ে না দিয়ে রাজনীতির সুযোগ করে দেয়া জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমান। রিজভী বলেন, উদ্দেশ্যমূলকভাবে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দেয়া দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর আঘাত। তার অভিমত, হাসিনার পলায়নের দিনেই তাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার পেছনে দিল্লির ইন্ধন আছে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষার অঙ্গীকার নিয়ে যে গণজাগরণ, যে মহাবিপ্লব 5ই আগস্টের দিন সম্পন্ন হলো, পালিয়ে গেল, সেই দিনই এই প্রোগ্রামটি দিল্লিতে হচ্ছে আর সেখানে শেখ হাসিনাকে বক্তৃতা করতে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণরূপে ভারতীয় নীতি নির্ধারকদের পরিকল্পিত একটি বিষয়। দেশকে যেন আরও কেউ শেকল পরাতে না পারে সেরকম একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার, এমনটাই জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন।
সচিবালয়ে শেকল ভাঙার জুলাই শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রাণ এবং রক্তের বিনিময়ে আমাদের এই বিজয়কে আমরা যদি জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই, তাহলে এই পুরনো ব্যবস্থা দিয়ে পারা যাবে না। সে কারণে একদিকে যেমন শিকল ভাঙার কথা বলেছি, অপরদিকে রাষ্ট্র কাঠামোকে আমরা মেরামত করার কথা বলেছি, রাজনীতিকে মেরামত করার কথা বলেছি এবং আমাদের ভবিষ্যৎ লক্ষ্যগুলিকে আমরা আমাদের ৩১ দফাতে এবং আমাদের নির্বাচনী ইশতেহারের মাধ্যমে আমরা তুলে ধরেছি। রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার ব্যবহারে পরিবেশ আইন কঠোরভাবে প্রয়োগে জোর দিয়েছেন তিনি। আলাদা বৈঠকে সরকার প্রধান নদী ও খালপাড়ের ক্ষয়রোধে বিন্যাঘাসের কার্যকারিতা খতিয়ে দেখার নির্দেশ দেন। বুড়িগঙ্গার পাড়ে গড়ে ওঠা কোটি মানুষের শহর ঢাকা, সেই ঢাকাবাসীর প্রাণকেন্দ্র হওয়ার কথা ছিল রাজধানীর চারপাশে থাকা ৪ নদী। কিন্তু বছরের পর বছর দূষণ আর অব্যবস্থাপনায় নদী হারায় তার স্বাভাবিক প্রবাহ। হুমকির মুখে জীববৈচিত্র্য। নির্মল পরিবেশের বদলে নদী পাড়ে বাড়ছে রোগবালাই, যা ভাবিয়ে তুলেছে বর্তমান সরকারকে। সচিবালয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিদ্ধান্ত হয় সমন্বিত পরিকল্পনার আলোকে প্রাণ ফেরানো হবে ঢাকার ৪ নদীতে। সবাইকে সমন্বিত করে একটা কর্মপরিকল্পনা গ্রহণ করা, যাতে অতি দ্রুত নদীকে রক্ষা করা যায়, পরিবেশকে বাঁচানো যায়। এই ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। আগামী ১ মাসের মধ্যে এই ব্যাপারে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। নদী রক্ষায় দূষণকারীদের বিরুদ্ধে বিদ্যমান পরিবেশ আইন কার্যকরভাবে প্রয়োগে জোর দেন প্রধানমন্ত্রী। কলকারখানা যেগুলো আছে তারা যাতে সরাসরি নদীতে না ফেলতে পারে এবং সেগুলোকে ফেলার আগে যাতে একটা প্রসেসের মধ্য দিয়ে যে বিষাক্তটা যাতে নদীতে না পড়ে সেই ব্যাপারে ইটিপি, এসটিপি যেখানে যা বসানো দরকার সেগুলো বসাইতে হবে। এছাড়া নদী ও খালপাড়ের ভাঙন রোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ, চরাঞ্চল ও সড়ক রেল লাইনের পাশে কংক্রিটের ব্লকের বদলে পরিবেশ বান্ধব ও টেকসই বিন্যাঘাস ব্যবহার নিয়ে আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী। বিকেলে রংপুরের ক্ষুদে শিল্পী অনুশ্রী রায়কে হারমোনিয়াম উপহার দেন সরকার প্রধান। ৫ম শ্রেণীর ছাত্রী নজরুল সঙ্গীতে এবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক জয়ী। সে সময় সঙ্গীত নিয়ে আগ্রহের কথা জানিয়ে সহযোগিতা চেয়ে চিঠি দেয় প্রধানমন্ত্রীকে। সেই চিঠির সুবাদেই আজকে এখানে আসা। এটা তো সেই সময় কল্পনা করতে পারিনি যে উনি পড়বেন। যখন উনি নিজেই পড়েছেন সেটা শুনে বড্ড ভালো লাগছে। তখন তো বলে বোঝাতে পারবো না, অনেক ভালো, অনেক অনেক অনেক। উনি আমাকে একটি চেঞ্জের হারমোনিয়াম গিফট করেছেন এবং আমার গান শুনেছেন। একই দিনে নিরাপত্তা কর্মী তাবিউল ইসলাম রাকিবকে সাক্ষাৎ দেন সরকার প্রধান। রাকিব প্রধানমন্ত্রীর সাক্ষাতের প্রবল ইচ্ছার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করেছিল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে খাল পরিষ্কার করলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। উত্তরার মেট্রো স্টেশন সংলগ্ন খালে চলে এই কার্যক্রম। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত 30 থেকে 35 জনের একটি স্বেচ্ছাসেবী দল নিয়ে লেক পরিষ্কারের কাজ চালিয়ে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতারা। খাল খননে ব্যবহৃত হয় ভারী যন্ত্রপাতি। আগামী কয়েকদিনের মধ্যে খালটি পুরোপুরি পরিষ্কার করে সেখানে মাছের পোনা অবমুক্ত ও আশপাশে গাছের চারা রোপণ করা হবে। স্থানীয়রা বললেন, উত্তরায় এ ধরনের উদ্যোগ আগে কখনো দেখা যায়নি। জানান, খালটি পরিষ্কার হলে আশপাশের 6 কিলোমিটারের বাসিন্দারা সুফল ভোগ করবেন। মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে নগরবাসীকে খালে আবর্জনা না ফেলার অনুরোধ করা হয়। পরিবেশ সুরক্ষায় নগরবাসীর সহযোগিতা চান বিএনপি নেতারা। প্রধানমন্ত্রী একদিন বলেছেন যে কি একদিনই করতে হবে এমন তো না। প্রধানমন্ত্রী একদিন বলেছেন কেন, যে মানুষের কাজের ফাঁকে একদিন আপনারা এই সমাজটাকে আমরা আসলে সুন্দর করি। তাহলে আমরা 2 দিন করি, 3 দিন করি, সমস্যা তো নাই। অনেক দল আছেন, তা আমরাও তো 7 দিন করতেছি এখন টানা। তো এই জন্য কাজের পরিস্থিতি বুঝে আমরা কাজ করি সবাই। ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। ভালোভাবে সম্পন্ন হয়েছে ফ্যামিলি কার্ডের পাইলটিং প্রোগ্রাম। 16 আগস্ট কিশোরগঞ্জে 2য় ধাপের আনুষ্ঠানিক ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 5ম সভা শেষে এসব কথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, আগামী বছর জুনের মধ্যে 40,20,000 ফ্যামিলিকে কার্ড দেয়া হবে। মন্ত্রী আরও জানান, 4 থেকে 6 সপ্তাহের মধ্যে বাড়িতে বাড়িতে গিয়ে দরিদ্র ও অতি দরিদ্রদের তথ্য সংগ্রহের কাজ শেষ হবে। আশ্বাস দেন, সবাই কার্ড পাবে। কার্ড বিতরণে কোনো বৈষম্য হবে না। সভা শেষে সমাজ কল্যাণ মন্ত্রী আরও বলেন, যশোর নেত্রকোনার কলমাকান্দায় তথ্য সংগ্রহে ত্রুটি ছিল, তবে তা পরবর্তীতে ঠিক করা হয়েছে।
কেউ যেন দুটি ভাতা না পায় সে বিষয়টিও নজরে রাখা হয়েছে। 4 থেকে 6 সপ্তাহ আমাদের টার্গেট, এর মধ্যে ডাটা কালেকশনটা আমরা কমপ্লিট করতে পারবো সারা বাংলাদেশে। কার্ড তো সবাই পাবে, কিন্তু সুবিধা পাওয়ার ব্যাপারে কেউ বাদ পড়তে যাতে না যায়, অথবা কেউ অন্তর্ভুক্ত হওয়ার উপযুক্ত না কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যায় যাতে না যায়, অর্থাৎ ফ্লসটা মানে কার্ডের দুর্বলতাটা বা ভাতা দেওয়ার দুর্বলতাটা আমরা কমানো, এটা আমাদের টার্গেট। 36 দিনের রুদ্ধশ্বাস থেকে এক স্বস্তি। 24-এর 5 আগস্টে অনেকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না কি হলো, কিভাবে হলো। 6 আগস্ট সম্বিত ফেরে। এ আরেক বাংলাদেশ। সরকারবিহীন বিধ্বস্ত বাংলাদেশ নামক রাষ্ট্রের দায়িত্ব নেন তরুণরা। এদিকে জনমনে জমতে থাকে শঙ্কা, উদ্বেগ। তবে আন্দোলনকারীরা তখন ব্যস্ত ছিলেন দেশের নতুন সরকার ব্যবস্থার রূপরেখা তৈরিতে। ওই দিন আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছেড়ে পালাতে থাকেন, সেনাপ্রধান কারফিউ তুলে নেন। চলতে থাকে আলোচনা কিভাবে গঠিত হবে পরবর্তী সরকার। 5 আগস্টের রাজনৈতিক পালাবদলে আদতে পুরো বাংলাদেশ হয়ে পড়ে সরকার শূন্য। রাস্তায়, ভবনে, ব্রিজে সব ক্ষতচিহ্ন। 36 দিনের আন্দোলনে পথঘাটও বিধ্বস্ত। আন্দোলনে গুলি চালানোর ক্ষোভ গিয়ে পড়ে থানায়। পুলিশ সদস্যরা চলে যায় আত্মগোপনে। জ্বালিয়ে দেয়া হয় বেশ কিছু থানা, প্রাণ যায় পুলিশ সদস্যদের। দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে করা হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী না থাকায় জেল ভেঙে বেরিয়ে যায় বহু কয়েদি। সব মিলিয়ে আইন শৃঙ্খলার কোনো নিয়ন্ত্রণই তখন ছিল না। তখন 56,000 বর্গমাইলের বাংলাদেশের প্রতিটি ইঞ্চির দায়িত্ব নেন দেশের জনগণ। তারাই যেন সরকার, দেশকে ভালো রাখার অকুতোভয় যোদ্ধা। সড়কে দেখা মেলে দুর্বার তরুণের, যারা সামলেছে সড়কের ট্রাফিক। পাড়ায় মহল্লায় রাতের বেলায়ও আইন শৃঙ্খলা ঠিক রাখতে জাগ্রত থাকে তরুণরা। মানুষের ভালোবাসায় সেই তরুণরাই জানান দেয় তারাই আগামী, তারাই বাংলাদেশ। ওদিকে 20 কোটি মানুষের সকলের মনেই এক অজানা আতঙ্ক। কি হয়? জুলাইয়ের তরুণ যোদ্ধারা তখন বাংলাদেশ গঠনের প্রশ্নে অবিচল। আগের দিন শেখ হাসিনা পালিয়ে যাওয়া ও সেনাপ্রধানের অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণার পর তরুণরা সাজাতে থাকে আগামী সরকার ব্যবস্থার রূপরেখা। আন্দোলনের আগে ও পরে সমন্বয়করা ছুটে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিনের কাছে। যেই শাসনামলে ছিলাম এটা তো আসলে নিষ্পেষণের শাসনামল, যেখানে স্বাধীনভাবে মত প্রকাশ করা, রাজনৈতিক অভিমত দেওয়া, সরকারের সমালোচনা করা, সেগুলো আসলে কোনো সুযোগই ছিল না। যেহেতু ওই শাসনামল নেই, তার মধ্যে তো কিছু পরিবর্তন আছে। অন্তর্বর্তী সরকারের জন্য তখন বেশ কিছু নাম প্রস্তাবনায় ছিল। দফায় দফায় মিটিং করে তরুণদের মনস্তত্ত্ব বুঝতে পারা আর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরতে পারে এমন কোনো ব্যক্তির বিষয়ে সম্মত হয় আন্দোলনকারীরা। সবশেষ ঠিক হয় নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকেই অন্তর্বর্তী সরকারের প্রধান করার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকাল 11টা থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় জাদুঘরটি। প্রথম দিনই কাউন্টার থেকে টিকিট নিতে ভিড় করেন অনেকে। টিকিট সংগ্রহ করা যাবে অনলাইনেও। প্রতিদিন সর্বোচ্চ 900 দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। জাদুঘর খোলা থাকবে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শিশুদের টিকিট 20 এবং বড়দের 50 টাকা। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর শুধু একটি স্থাপনা নয়, সাহস আর ত্যাগের স্মৃতি সংরক্ষণের জায়গা। দেয়ালে দেয়ালে ধারণ করছে সেই সময়ের নানা স্মৃতি ও আলামত। প্রথম দিনে জাদুঘরে এসেছেন শহীদ সজল মিয়ার পরিবার। দেখতে চান কোথায় সংরক্ষণ করা হয়েছে তাদের নারী ছেঁড়া বুকের ধনের ব্যবহৃত জিনিসপত্র। সন্তান দিছো, আমি যেই টাইমে বুঝি নাই ওই টাইমে দিছো, আর যে সন্তানের মর্ম বুঝছি তুমি আমার থেকে নিয়ে নিছো। জাদুঘরের নিচতলায় স্থান পেয়েছে দীর্ঘ সময়ের গুম খুনের নানা প্রামাণ্য দলিল, রয়েছে ভুক্তভোগীদের ছবি ও বিভিন্ন স্মৃতিচিহ্ন। সেই ভাঙা দেয়াল, তারপরে নিচে হচ্ছে গিয়ে সে ভাঙা দেয়ালের টুকরো, তারপরে লেটার্স, এগুলো দেখে একটু ফিলিংস আসছে। 13 সালে শাপলা চত্বরে যে মানুষ এদেশের জন্য জীবন দিয়ে গেছে ইসলামপন্থীরা, তার কিঞ্চিত পরিমাণ নমুনা এখানে আছে। আল্লাহর তরফ থেকে হয়, যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। 2024-এর যে একটা স্বাধীনতা, সেটা মানুষ এখন অনুভব করতেছে।
ভিন্ন মতের মানুষদের দমনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে এখানে। রয়েছে আলোচিত সেই লাল টেলিফোন। দর্শনার্থীদের আগ্রহের মূল আকর্ষণের জায়গা এটি। জানতে চান এই ফোন থেকেই তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী ধরনের নির্দেশনা দিতেন। আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে আমাদের স্বৈরাচার যে শেখ হাসিনা যে কত নির্যাতন নিপীড়ন করেছিল আমাদের ভাইদের উপরে। যে সরকার এখন আছে, পরবর্তীতে যে সরকার আসবে, এগুলো দেখে অবশ্যই ভিতরে চিন্তাভাবনা করবে যে গত ফেসিবাদী সরকার যেভাবে করে গেছে, যে ধ্বংসস্তূপ করে গেছে, এটা যেন কখনো না হয়। দীর্ঘ 17 বছরের যে শাসন আমল ছিল বা শেখ হাসিনা শাসন করছে, সমস্ত কিছু মিলেই তো মানুষের ভিতরে এই দুঃখ প্রকাশ করছে ওনারা। কারণ যে সমস্ত অত্যাচার অনাচার করছে সমস্ত কিছু এখানে উঠে আসছে। জাদুঘরের উপরতলায় থরে থরে সাজানো জুলাই আন্দোলনের স্মৃতি। রয়েছে শহীদ নাফিসকে বহন করা রিকশা, আন্দোলনের ছবি ও ভিডিও। পাশাপাশি সংরক্ষণ করা হয়েছে শহীদদের ব্যবহৃত মানিব্যাগ, পোশাক ও জুতাসহ নানা আলামত। তৎকালীন প্রধানমন্ত্রীর শোবার ঘরের অংশে রয়েছে শহীদ মীর মুগ্ধর ভিডিও চিত্র, শহীদ আবু সাইদের জার্সি, শিক্ষার্থীদের আইডি কার্ড সহ আন্দোলনের সময়ের নানা স্মারক। জুলাই জাদুঘরে প্রবেশ করার সময় থেকেই আমাদের মস্তিষ্কে সেই 36শে জুলাইয়ের অনুভূতি প্রবেশ করেছিল। যে একটু মুখ খুলতো বা ফেসবুকে কিছু লিখতো তাকেই ধরে নিয়ে যাওয়া হতো, গুম করা হতো, খুন করা হতো, কিন্তু এখন এটা সেটা নাই। 24-এর যে জুলাই আন্দোলন এগুলি যে মারছে, এগুলি তো কারো যদি সত্যিকারের প্রকৃত মানুষ হয় কারোই ঠিক থাকার কথা না। হাসিনার মতো কেউ যেন আর এই বাংলার বুকে যেন আর জন্ম নিতে না পারে, এটাই জুলাই জাদুঘর থেকে আমাদের শিক্ষা। প্রতিটি স্মারক যেন মনে করিয়ে দিচ্ছে জুলাইয়ের সেই অদম্য চেতনার কথা। ইতিহাসকে জীবন্ত করে রাখতে ও নতুন প্রজন্মকে জানাতে প্রতিষ্ঠা করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে আন্দোলনের সময় নানা ধরনের আলামত ও স্মৃতিচিহ্ন, যা দর্শনার্থীদের সামনে তুলে ধরছে গণ অভ্যুত্থানের ইতিহাস ও ত্যাগের এক জীবন্ত দলিল। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাইয়ের তথ্যচিত্রের ত্রুটি দ্রুত সংশোধনের আশ্বাস দিয়ে দুঃখ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই গণ অভ্যুত্থানের তথ্যচিত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা প্রবাহ ও অবদান যথাযথভাবে উপস্থাপিত হয়নি। সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে তা আবারও জনসমক্ষে উন্মুক্ত করা হবে। এতে বলা হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতির উপস্থিতিতে অনুষ্ঠানে বিষয়টি উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গেই উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে আন্তরিক দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমদ আজম খান। 2024 সালের 11 জুলাই তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরাসরি ফোন করে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশনা দিয়েছিলেন। এই সংক্রান্ত একটি কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। একই সাথে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সাবেক উপাচার্য মাকসুদ কামাল ও জাফর ইকবাল সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। মারো না কেন ওদের, দাও কেন হালকা হয়ে যাবো। জুলাই আন্দোলন চলাকালীন 11 জুলাই শিক্ষার্থীদের উপর হামলা চালাতে তৎকালীন ছাত্রলীগ সভাপতি সাদ্দামকে নির্দেশনা দিতে শোনা যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। তারা যে আমরা যেন ওদের মুখোমুখি না যাই, এটার জন্য বারবার আমাদেরকে বলতেছিল। আজকে কে বলতেছে? এই ফোন দিয়েছিল সবাই, আমাদের পুলিশ প্লাস বিপ্লব দল যোগাযোগ করছিল। পুলিশ ছাত্রদের মুখোমুখি হতে নিষেধ করেছে বলে ওবায়দুল কাদেরকে জানায় সাদ্দাম। যদিও পরে ওবায়দুল কাদেরের নির্দেশনায় 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। বৃহস্পতিবার ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, যুবলীগ ছাত্রলীগের শীর্ষ নেতা সহ 7 আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনে এই ফোন রেকর্ড উপস্থাপন করে প্রসিকিউশন। ওবায়দুল কাদের ছাত্রলীগকে বলেছিলেন যে এই আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। উনি আরও বলেছিলেন যে এই রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগ দেওয়ার জন্য যথেষ্ট, ছাত্রলীগই দিবে। এই বক্তব্যের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 তারিখে 3 শতাধিক আন্দোলনকারী নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে ছাত্রলীগের সশস্ত্র ক্যাডার বাহিনী পিটিয়ে, গুলি করে এবং কুপিয়ে জখম করেছিল। সাধারণ শিক্ষার্থীদের উপর এই বর্বর হামলা শান্তিপূর্ণ কোটা আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য হয়েছিল বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। একটা হলো সাংবাদিকদের সাথে যখন কথা বলছেন তখন বলছেন প্রতিরোধ গড়ে তুলুন, আর যখন ছাত্রলীগ সভাপতির সাথে মোবাইলে কথা বলছেন তখন বলছেন মারো না কেন, পিটাও না কেন,
বাড়তে দাও কেন? এছাড়া জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় সাবেক উপাচার্য মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে পতিত আওয়ামী লীগ। ব্যাংকিং খাতের 1/3 টাকাই চুরি করেছে, যে কারণে 2 কোটির বেশি আমানতকারী পড়েছেন ভোগান্তিতে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর নিয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। সেখানে এসব কথা বলেন তিনি। খেলাপি কমাতে তুলে ধরেন 18 মাসের বিশেষ পরিকল্পনাও। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে লুটপাট হয়েছে ব্যাংকিং খাত। ভুয়া কোম্পানি খুলে ঋণের নামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা, যা পরিণত হয়েছে খেলাপিতে। সব মিলিয়ে ব্যাংকিং খাতে এখন খেলাপি ঋণের পরিমাণ প্রায় 6 লাখ কোটি টাকা। দেশকে যে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে যাওয়া যায়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, খেলাপি ঋণের নামে যা বলা হচ্ছে তা আসলে চুরি। মোট ঋণের 1/3 খেয়ে ফেলেছে পতিত সরকার। ব্যাংকিং সেক্টরে টোটাল ডিপোজিটের 1/3 লুট করে নিয়ে যাওয়া হয়েছে, এটা চুরি। এটা কোনোভাবেই নন পারফর্মিং লোন না, যেটাকে আমরা হয়তো অ্যাকাউন্টিং এর ভাষায় এনপিএল বলছি। ফলাফল কি? 2 কোটির উপরে আমানতকারী কিন্তু সাফার করছে। গভর্নর বলেন, ব্যাংকিং খাত নিয়মের মধ্যে আনতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি কমাতে নেওয়া হয়েছে 18 মাসের পরিকল্পনা। এককালীন ঋণ পরিশোধের সুযোগ দেওয়ার পাশাপাশি করা হচ্ছে বিশেষ আইন। 22 সেপ্টেম্বর আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি 2টো আইন পাশ করার জন্য। একটা হচ্ছে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, যেটি পাবলিক কনসালটেশন শেষ হয়ে গেছে। আরেকটি হচ্ছে মানি লোন কোড। আপনারা জানেন আর্থিক খাতে এক একটা মামলা প্রায় 5 বছর, 6 বছর, 10 বছর চলে। আমাদের প্রস্তাব হচ্ছে যে এটি যাতে 6 মাসের মধ্যে করা হয়। এই 2টা লয়ের মাধ্যমে আমরা এনপিএলটা সেটেল করতে পারবো। গভর্নর বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যা সেপ্টেম্বর থেকে বিতরণ শুরু হবে। জুলাই যোদ্ধাদের সহায়তার বিষয়টি মাথায় রেখে 5,000 তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগের কথাও জানান তিনি। আমরা প্রত্যেকটা উপজেলায় 10 জন করে উদ্যোক্তা বাছাই করব, যাদের বয়স হবে 28 বছরের নিচে। তো এই প্রক্রিয়ায় আমরা 5,000 জনকে, আমাদের পরিকল্পনা আছে যে আমাদের একটা স্টার্ট আপ ফান্ড আছে, একটা নতুন উদ্যোক্তা ফান্ড আছে, সেইখান থেকে টাকা দিতে। এর পাশাপাশি আমরা চেষ্টা করব সিএসআর থেকে 50-50, অর্থাৎ ম্যাচিং 50% থাকবে গ্র্যান্ট, 50% থাকবে লোন। বাংলা কিউআর শুধু লেনদেনের ক্ষেত্রেই নয়, দেশের অর্থনীতির আমূল বদলে দেবে বলে মনে করেন গভর্নর। বলেন, এর ফলে সরকারের রাজস্ব আদায় বাড়বে। বাংলা কিউআর সম্প্রসারণে নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। সবাইকে একটা কিউআর ইউজ করতে হবে, বাংলা কিউআর। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর সবুজবাগের বাগানবাড়ি এলাকায় এক অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা, 2 থেকে 3 দিন আগে এই নারীকে হত্যা করা হয়েছে। পরে ব্যাগে মরদেহের খণ্ডাংশ ভরে রাজধানীর বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়। মরদেহের বাকি অংশের সন্ধানে চলছে তল্লাশি। সবুজবাগ থানার ওসি জানান, ডিজিটাল ও ম্যানুয়ালি দুভাবেই চলছে পরিচয় শনাক্তের কাজ। বৃহস্পতিবার সকালে সবুজবাগের বাগানবাড়ি কালভার্ট ব্রিজের পাশে ময়লার স্তূপে মেলে এক নারীর খণ্ডিত মরদেহ। স্থানীয়রা কল দেয় 999-এ। পরে পুলিশ এসে মাথা ও 2 হাত উদ্ধার করে। পরিচয় নিশ্চিতে কাজ করছে সিআইডির ফরেনসিক টিম। সবুজবাগ থানার ওসি জানান, 2-3 দিন আগে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করা হয়েছে। মাথাটা পেয়েছি আমরা আলাদা, মাথাটা ওপেন ছিল, ওটা কভার্ড ছিল না, বাট হাতটা একটা পলিপ্যাকে বাঁধা ছিল। এভাবে আমরা ধারণা করছি যে অজ্ঞাত কোনো স্থানে হত্যাকাণ্ডটা ঘটিয়ে হয়তো বা লাশ ফেলছে। না, আমরা এখন পর্যন্ত শনাক্ত করতে পারি নাই। আমাদের যেটা ম্যানুয়ালি এবং আমরা এক্সপার্টের মাধ্যমে, আমাদের যে সিআইডি আছে, পিবিআই আছে, প্লাস আমাদের সিস্টেম অ্যানালিস্ট আছে ডিএমপির, আমরা এই 3 মাধ্যমেই চেষ্টা করতেছি। খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধারে আতঙ্কে এলাকাবাসী। জানালেন, সন্ধ্যা হলে জায়গাটি পরিণত হয় মাদক সেবীদের আখড়ায়। রাত্রেবেলা 2টা-3টা পর্যন্ত এখানে লোক থাকে, এই অবৈধ কাজ হয় এইখানে, এই জায়গাটার ভিতরেই বেশিরভাগ হয়। কিন্তু আমরা তো এখন আতঙ্কের ভিতরেই আছি। এনে পোলাপান সেরি অবিয়া সেরি দিয়ে ভরা, এখানে যাইতে ভয় লাগে সন্ধ্যের সময় করি।
এখানে একটা পুলিশ বিট হইলে ভালো হয়, থানা তো আর হইতে পারবে না। সুস্থ তদন্ত করে অপরাধীকে গ্রেফতার করার জন্য, আইনের আওতা আনার জন্য। বাগানবাড়ি এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি তুলেছেন এলাকাবাসী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কুষ্টিয়ার খোকসায় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন পৌর বিএনপি নেতা। বুধবার রাত 10:30টার দিকে পৌরসভার থানাপাড়া এলাকায় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজুর উপর হামলা হয়। ভুক্তভোগীর স্বজনরা জানান, 3টি মোটরসাইকেলে আসা হামলাকারীদের মুখ ঢাকা ছিল। প্রথমে নিজ বাড়ির সামনে নাফিজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা। পরে বাড়ির গেটে শটগান দিয়ে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা। আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হামলাকারীদের ধরতে কাজ করছে পুলিশ। কক্সবাজারের উখিয়ার সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক জেলে গুরুতর আহত হয়েছে। সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তের নাফ নদীর শূন্যরেখায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, নাফ নদীতে বদি আলম সহ স্থানীয় কয়েকজন মাছ ধরতে যায়। কাটা পাহাড় নামক এলাকায় পৌঁছালে আগে থেকে পুঁতে রাখা মাইন আকস্মিক বিস্ফোরিত হয়। এতে বদি আলমের ডান পায়ের গোড়ালি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের ডান পাশে আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বদি আলমকে। অভিনব কৌশলে ইয়াবা পাচারে নেমেছে বাইকার গ্যাং। আজ র্যাবের অভিযানে ধরা পড়েছে এমনই 6 জন বাইকার। তল্লাশি করে সিটের নিচে লুকানো অবস্থায় পাওয়া গেছে 1 লাখ ইয়াবা। বিশাল এই চালানটি কক্সবাজার থেকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিল তারা। এর আগেও তারা এভাবেই ইয়াবা পাচার করেছে বলে দাবি র্যাবের। স্কুটি সিটের নিচে পলিথিনে মোড়ানো প্যাকেটের ভেতর লুকানো ইয়াবা। বাইকারদের সিটের নিচে অভিনব কৌশলে মাদক পাচারের চিন্তা কারো মাথায় আসার কথা নয়, কিন্তু বিশেষ এই কায়দায় এরা ফাঁকি দিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ। দীর্ঘদিন ধরে এভাবেই ইয়াবা ব্যবসা করে আসছিল 5-6 জনের সংঘবদ্ধ চক্র। একই পদ্ধতিতে চক্রটি কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসছিল চট্টগ্রামে, তবে শেষ রক্ষা হয়নি। পটিয়া এলাকায় 3 কোটি টাকা মূল্যের 1 লাখ পিস ইয়াবা, 5টি মোটরসাইকেল সহ 6 জনকে হাতে নাতে আটক করে র্যাব 7। তারা কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে। এর বড় একটা অংশ মূলত তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে। বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে সবাই মিলিত হয়ে তাদের ভিতরে একটা সেট তৈরি করে যে কারা সামনে থাকবে, সামনে পুলিশ আছে কিনা এই তথ্য কারা দিবে এবং কারা পিছনে নিরাপদে নিয়ে আসবে। এইভাবে করে তারা রামুতে ফার্স্টে নিজেরা সংঘবদ্ধ হয়ে তাদের পরিকল্পনা সাজিয়ে তারপরে চট্টগ্রামে নিয়ে আসে। র্যাবের দাবি, ইয়াবা চোরাচালানের মূল হোতা বশির আহমেদ নামে এই ব্যক্তি কখনো মানবাধিকার কর্মী, কখনো ইন্স্যুরেন্স কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, আবার কখনো পর্যটকের পরিচয় দিতেন। আড়ালে পাচার করতেন বিভিন্ন ধরনের মাদক। বিভিন্ন জনকে বিভিন্ন পেশার নাগরিক হিসেবে পেয়েছি, তবে তারা স্বল্প সময়ে অধিক লাভের উদ্দেশ্যে এই মাদক কারবারি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অনেক দিন যাবতই দিয়ে আসছিল। তারপরেও তদন্তাধীন বিষয় এটা। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং সুনির্দিষ্ট এইখানে তারা চট্টগ্রামের কার কাছে মাল নিয়ে আসতো এটাও আমরা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা করতেছি। র্যাব জানায়, কক্সবাজার ও রামু থেকে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে চক্রটি মাদক চোরাচালান করে আসছিল, যারা বাইকার গ্যাং নামে পরিচিত। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম মহাপ্রয়াণ দিবস। কয়েক জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে ক্যাম্পাসের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা সাহিত্য ও সংস্কৃতি নয়, তার দর্শন, সমাজ ও রাষ্ট্রচিন্তায়ও সমানভাবে প্রাসঙ্গিক। এছাড়া কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতেও কবিগুরুর মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ছিল নানা আয়োজন। অফিস সময় প্রাইভেট প্র্যাকটিসের অপরাধে নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট ডাক্তার মাইনুল হাসান চিশতির বিএমডিসির লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। দুপুরে রাজধানীর ইংলিশ রোডে পপুলার ডায়াগনস্টিকে আকস্মিক অভিযানে যান স্বাস্থ্যমন্ত্রী। সে সময় রোগী দেখছিলেন বেলাবো উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মইনুল হাসান চিশতি। দীর্ঘদিন ধরেই সরকারি হাসপাতালে না গিয়ে বেসরকারি এই ডায়াগনস্টিকে রোগী দেখেন ডাক্তার মইনুল। রেহাই পেতে একটি ভুয়া পদত্যাগপত্র দেখান মন্ত্রীকে।
সেটি যাচাই করে মিথ্যা প্রমাণিত হলে এই চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। অভিযানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও। এখানে আমার নরসিংদী বেলাব উপজেলার একজন ডাক্তার, সে অফিস টাইমে সে এখানে প্র্যাকটিস করতেছে এবং এটা তার আজকের প্র্যাকটিস না, অনেকদিন যাবত তার বিরুদ্ধে কমপ্লেন, ওনার বিরুদ্ধে কমপ্লেন, ওনাকে শোকযোগ করেছে নিয়েছে একটু বেলাবো, কিন্তু উনি এগুলিকে পাত্তা দেন না। আজকে এখানে ধরা পড়েছেন যে উনি এই অফিস টাইমে এখানে প্র্যাকটিস করতেছেন এবং আমরা এই ব্যাপারে আমাদের বিভাগীয় যা শাস্তি দরকার, লাইসেন্স স্থগিত করা সহ, ওনার ক্যান্সেল করা সহ সর্ব ধরনের শাস্তি প্রদান করব। বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে শুরু হচ্ছে চিকিৎসকদের দুদিনব্যাপী হ্যান্ডস অন ট্রেনিং কর্মসূচি। সকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক আনম মনোয়ারুল কাদের বিটু এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা সহ বিভিন্ন জেলার ৬৫ জন জ্যেষ্ঠ হৃদরোগ বিশেষজ্ঞ অংশ নেন। তাদের কাছ থেকে হাতে কলমে হার্টে রিং পরানো বা ভালভ প্রতিস্থাপনের মতো জটিল অপারেশনের সূক্ষ্ম কৌশল প্রশিক্ষণ নেন হৃদরোগ চিকিৎসকরা। আয়োজকরা জানায়, এই প্রথমবার উত্তরাঞ্চলে হৃদরোগ সংক্রান্ত সেমিনার আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে এই অঞ্চলের চিকিৎসকদের কাছেই স্বল্প মূল্যে সেবা পাবে স্থানীয়রা। রিং পরানো বা ভালভ প্রতিস্থাপনের মতো চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে না বলেও জানায় আয়োজকরা। ইন্টারভেনশনাল কার্ডিওলজিতে যারা সবচেয়ে প্রথম সারির আছেন, ঠিক এরকম বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু সেই প্রফেসর আমাদের এখানে এসেছেন। উদ্দেশ্য হলো যাতে এই সেমিনার এবং এই হ্যান্ডস অন ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের যারা নবীন ডক্টররা আছি তাদের সবাইকে একটা ভালো ট্রেনিং দিয়ে যাতে উত্তরোত্তর তাদের জ্ঞান এবং এক্সপেরিয়েন্স এগুলো বৃদ্ধি করা যায়। প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, তরুণ এবং যুব সংগঠনকে অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানিয়েছেন পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। সকালে রাজধানীর উত্তরার নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঢাকা 18 আসনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি 2026-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় 2035 সালের মধ্যে দেশের বৃক্ষাচ্ছাদন 27% উন্নীত করার লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই অর্জন করা সম্ভব হবে বলে আশা করেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সহ স্থানীয়রা অংশ নেন। উদ্বোধন শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। গাছ লাগানোটা শহরে গ্রাম থেকে অনেক বেশি জরুরি। আমাদের ছেলে মেয়েদের স্বাস্থ্যের জন্য, আমাদের শহরকে ভালো রাখার জন্য, শহরের পরিবেশ ভালো রাখার জন্য, সেজন্য আপনাদের সবার প্রতি আমি প্রথমেই আহ্বান রাখবো যে যেভাবে সুযোগ পান, যদি কোথাও কোনো জায়গা থাকে দয়া করে গাছ লাগাবেন। এটা হলো একদম একটা সাদামাটা অনুরোধ আপনাদের কাছে। দিল্লিতে পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য দেয়া ইস্যুতে ক্ষুব্ধ ঢাকা এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমি ওখানে উপস্থিত ছিলাম না। দেখেন, একটা রাজনৈতিক প্রোগ্রামে বহু ধরনের মানুষ থাকে, এগুলো হতেই পারে। আমি উপস্থিত ছিলাম না, আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে পারবো না। আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে, আপনারা এর আগেও বহুবার ভারতকে এই অবস্থানই জানিয়েছেন, কিন্তু গতকালকে তারপরেও দিল্লিতে এরকম একটা প্রেস ব্রিফিং টাইপ ঘটনা ঘটলো। এরকম যদি চলতে থাকে তাহলে হাইয়েস্ট লেভেলের ভিজিটের মতো ভালো সম্পর্ক কি থাকবে না, অন্তত অতটুকু সীমারেখা বাংলাদেশ টানবে? India is a democratic country. India has to decide what their foreign policy will be regarding Bangladesh. So আমরা চাই ভালো সম্পর্ক থাকুক দুই দেশের জনগণের স্বার্থে, কিন্তু সম্পর্কটা তো হবে সমতার ভিত্তিতে, পারস্পরিক শ্রদ্ধা সম্মানের জায়গা রেখে এবং নিজেদের স্বার্থটাকে বজায় রেখে। তো সেটা ভারত বুঝতে পারলে সবার জন্য মঙ্গল। ভারতের দিক থেকে আবার দুটো দাওয়াতি আছে, বিলেটারাল মিটিং এবং বিমস্টেকের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী দুটো দাওয়াতে কি প্লেস করা আছে কিনা? দাওয়াত তো প্লেস করা আছে, সেটা তো প্রধানমন্ত্রীর প্রেরোগেটিভ। উনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন, ওনার স্কেডিউল অনুযায়ী ওনার সিদ্ধান্ত নেবেন। আমরা তো চিঠি দিয়েছি, আপনারা অপেক্ষা করেন, এত প্রশ্ন না করে বরঞ্চ অপেক্ষা করেন যে ভারত থেকে কি আসে। ঠিক আছে, ধন্যবাদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। আমরা সরাসরি সেখানে ছিলাম। ক্ষুদ্র নিগোষ্ঠীর অধিকার নিশ্চিতে সংবিধান সংশোধনের আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর সিরডাপে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে পার্বত্য অঞ্চলের জনগণের জীবন, ভূমি অধিকার ও সাংস্কৃতিক সম্মান বিষয়ে এক সেমিনারে এই আহ্বান জানান তিনি। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নৃগোষ্ঠীর মধ্যে বিভাজনের সুযোগ কাজে লাগিয়ে
একটি পক্ষ তাদের দুর্বল রাখতে চায়। অপ্রতিরোধ্য একটি শক্তির কারণে শান্তি চুক্তির বাস্তবায়ন করা যায়নি বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। বিভাজনকে ব্যবহার করে আদিবাসীদের অধিকার হরণের যে ইকোসিস্টেম সেটাকে দুর্বল করে দেওয়া। আন্তর্জাতিক আদিবাসী দিবস, এই দিবসে এরকম স্পষ্টভাবে আমাদের বলা উচিত যারা এই দেশের আদিবাসী তাদেরকে আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া। সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে নতুন ধরনের মাদক কুশ সহ একজনকে আটক করেছে বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ দল দুপুরে মাধবকাঠি বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলে করে সাতক্ষীরা শহর থেকে ঝাউডাঙ্গার দিকে যাওয়ার পথে কলারোয়া উপজেলার কেরাগাছি গ্রামের তারিকুজ্জামানকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে 12 কেজি কুশ উদ্ধার করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল ও 2টি মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবি দাবি জব্দ করা 12 কেজি কুশের বাজার মূল্য 6 কোটি টাকা। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।